এই যে এই ফোন একেবারে নতুন সিরিজ, নতুন লুকে, ইউনিক কিছু নিয়ে ইনফিনিক্স নিয়ে আসছে। ইনফিনিক্স নোট এজ, এর আগে হয়তো নোট 40, 50 এমন নামই তো শুনে আসছেন, রাইট? বাট নোট এজ স্মার্টফোনটার ডিজাইনে আপনারা আলাদা কিছু লক্ষ্য করবেন এবং এটা তো অনেক কিছু মিল রাখি। বাট হ্যাঁ, এর বাইরেও স্পেশাল কয়েকটা জায়গা রয়েছে। ফার্স্ট অফ অল, সুপার স্লিম এই ডিভাইসটার মাঝে বেশ বড়সড় 6500 mAh এর ব্যাটারি রয়েছে একটা কার্ভ ডিসপ্লে যেটা অ্যামোলেড প্যানেল এবং ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো, এটুকু আগে থেকেই বলা যায়। তাছাড়া এটাতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7100 এর মতো এসওসি রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন শুটার। এছাড়া বেসিক ফিচার্সগুলো তো অবশ্যই রয়েছে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও আছে। বাট এই ডিভাইসটার দুইটা ভ্যারিয়েন্টে বাংলাদেশ মার্কেটে ওরা লঞ্চ করে, একটা 8/256 আর একটা 8/128GB। 8/128GB ভ্যারিয়েন্টের দাম 29,999 টাকা বা 30,000 টাকাই বলতে পারেন। পরবর্তী ভ্যারিয়েন্ট 31,999 টাকা। এখন এরকম প্রাইস পয়েন্টে আগে আমরা আরো বেটার কিছু এক্সপেক্ট করতাম বা এক্সপেকটেশন ছিল, কিন্তু রিসেন্টলি দামটা বেড়ে গেছে। অনেক জায়গায় হয়তো কস্ট কাটিং হতেও দেখবেন, আবার সেম জিনিসই একটু বেশি দাম দিয়ে কিনতে হবে, কিছু করার নেই। তবে এত কিছুর পরেও ইনফিনিক্স মোটামুটি গুছানো ট্রাই করছে এই স্মার্টফোনটি। বাট ডিজাইনটা আপনাদের কাছে পার্সোনালি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যদি একটু ধরিয়ে দিই, রিয়ারের যে প্যানেলটা রয়েছে এটা মূলত ইকো লেদার দিয়ে তৈরি বা ভিগান লেদার বলতে পারেন। বাট এটা দেখতে যে ভাইবটা দেয় তা হচ্ছে একটা ফেব্রিকের মতো। আপনার কাছে একটু ফেব্রিক টাইপের ওরকম একটা মনে হবে, বাট এটা আসলে ইকো লেদারই তৈরি। আর এখানের যে ক্যামেরার যে হাউজিং বা মডিউলের যে জায়গাটা, এটা অনেক বড়সড় এবং এই ডিজাইনটা পার্সোনালি আমার কাছে ভালো লাগেনি, হয়তো আপনাদের কাছে ভালো লাগতেই পারে। কিন্তু ফোনটা হাতে নিয়ে আবার খুব হ্যান্ডি একটা ফিল করবেন, খুবই লাইট ওয়েটের একটা ডিভাইস মনে হবে। বোথ সাইড থেকে কার্ভ হতে হাতের মধ্যে আর কি খুব সুন্দরভাবে বসে। ওয়েট ব্যালেন্সও খুবই ভালো এই ডিভাইসের। তাছাড়া ওই যে থিকনেস কম হওয়াতে একটু মজা পাওয়া যায়। কিন্তু বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি এবং এই বডিতে একটা এক্সট্রা বাটনও আপনারা দেখবেন, এই যে হোম বাটন, ভলিউম বাটন, আর নিচের দিকটাতে রয়েছে একটা এক্সট্রা বাটন। এইটার সাথে আপনি বিভিন্ন অ্যাপকে অ্যাসাইন করে রাখতে পারবেন। লাইক এই মুহূর্তে যেমন লং প্রেস করলে মিউট, আনমিউট এগুলো হচ্ছে, আপনি আপনার মতো করে একটু কাস্টমাইজ করতে পারবেন। এই ধরনের বাটন কাজে লাগে অনেকের ক্ষেত্রেই, মানে সহজ হয় আর কি। এমনিতে ফোনটার ওজন 190 গ্রামের মতো, IP65 এর রেটিং রয়েছে। এখন তো IP68, 69K রেটিং এই মোস্টলি আমরা দেখি, বাট এটাতে IP65 পর্যন্ত আপনারা পাচ্ছেন। আর একটু বেটার কিছু থাকলে আমি খুশি হইতাম আর কি। বাট এটার ডিসপ্লেটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। চিন বেজেল দেখুন, একেবারে ন্যারো, এবং রিসেন্ট টাইমে আসা স্মার্টফোনগুলো মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ফোনগুলো একটু কর্নারের এগুলো রাউন্ডেড লাগে, একটু দামি ফোনের মতো ফিল দেয়। এটার চিন বেজেল একেবারেই সিমেট্রিক্যাল এবং যথেষ্ট ন্যারো। এটা 1.5K রেজলিউশনের একটা প্যানেল, যেখানে 6.7 ইঞ্চের সাইজটা আমরা দেখতে পাই। আর এটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, 120 হার্জ হাই রিফ্রেশ দিতে পারে সর্বোচ্চ, এবং 2160 হার্জ হচ্ছে PWM ডিমিং। বাট 1600 নিটস পর্যন্ত HBM ব্রাইটনেস দেয়, যেটাও গুড এনাফ। আউটডোর ইনডোর বোথ জায়গায় আমরা টেস্ট করে দেখেছি, এমনকি ছবি তুলতে গেলেও স্ট্রাগল ফ্রি এটা দিয়ে কাজবাজ করা যাচ্ছে। আর পিক ব্রাইটনেস হচ্ছে 4500 নিটস। কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন করছে এটাকে। এটা অনেক আহামরি লেভেলে শক্ত না হলেও মোটামুটি অ্যাটলিস্ট কোন একটা প্রোটেকশন আছে, এটা ধরে নিতে পারেন। আর ডিসপ্লেটা কার্ভড, অনেকের কাছে একটু কার্ভ ডিসপ্লে ভালো লাগে। এটার কার্ভটা একদম অনেক বেশি না হলেও মোটামুটি হালকা কার্ভ আছে দুপাশ থেকে। মিস টাচ বা অ্যাক্সিডেন্টাল টাচ জনিত কোনো প্রবলেম পাইনি এটাতে। ডিসপ্লের নিচেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এটা একেবারেও নিচে না, একেবারে উপরের দিকেও না, মোটামুটি ঠিকঠাক পজিশনে আছে। আর এটা ফাস্ট, একুরেট, পানি টেনে লাগলে একটু ডিলে করতে পারে আর কি। তো ওভারঅল এটার যে দাম, সেই জায়গা থেকে কিন্তু ডিসপ্লেটা মানে স্পেক ওয়াইজ ভালো। এবার যদি এক্সপিরিয়েন্সের কথা বলি, ব্রাইটনেস আমি ঠিক পেয়েছি, কালার রিপ্রেজেন্টেশন যথেষ্ট ভালো, তবে এটা একটু ভাইব্রেন্ট করে কালার দেয়। মাল্টিমিডিয়া কনজাম্পশন টাইমে আপনার ভালো লাগবে দেখতে, ভিডিওটি দেখতে মজা লাগে, কিন্তু একেবারে একুরেট কালার না। অবশ্যই কালারটা একটু টুইকড, হয়তোবা এটা ডে টু ডে লাইফের যে কোনো ব্যবহারে ভালো লাগবে, বাট একুরেট কালারের দিক থেকে কিছুটা পিছিয়ে থাকবে। এই স্মার্টফোনের রিয়ার প্যানেলের যে আমরা ডিজাইনটা দেখছি, এখানে ক্যামেরার পাশাপাশি আপনারা এলইডি ফ্ল্যাশ লাইট দেখবেন, তার নিচে আরও একটা লাইট রয়েছে। এটা নোটিফিকেশন লাইট হিসেবেও কাজ করে, হয়তো অনেকের ক্ষেত্রে এটা প্রয়োজন হতে পারে। রান করছে XOS 16 বেসড অন Android 16, এবং আমরা অনলাইনে তথ্য পেলাম এটাতে তিনটা মেজর আপডেট পাওয়া যাবে। এসওসি হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7100, যা মূলত 6nm এর একটি এসওসি। এটা বলতে পারেন ওদের যে 7050 যে এসওসিটা ছিল, ওইটারই একটা আপগ্রেডেড ভার্সন, কিছুটা বা স্লাইডলি ইমপ্রুভড ভার্সন। UFS 2.2 হলো গিয়ে স্টোরেজ টাইপ 8/256, 8/128GB ভ্যারিয়েন্টে বাংলাদেশ মার্কেটে পাওয়া যাবে। XOS আগের চাইতে ইমপ্রুভড, তবে ব্যাপারটা একটু কমন লাগতে পারে। রিসেন্টলি আপনারা অনেক চাইনিজ ব্র্যান্ডের ফোনেও দেখবেন যে এই সিমিলার টাইপের UI লক্ষ্য করা যায়, মানে অনেকটা অ্যাপলের সাথে কিছুটা মিল রাখে। এটা মোটামুটি সবাই করছে, বাট একটু ইউনিকনেস বা ডিফারেন্ট ভাবেও করতে পারতো, তবে আগের তুলনায় বেটার লাগছে, এটা সত্যি। কিছু ব্লুটুয়ার এখানে আছে, প্রয়োজন না হলে আনস্টল করে নিন। আর ডে টু ডে লাইফে ব্যবহারের জন্য প্রয়োজনীয় ফিচার্স রয়েছে, বা আপনার কাজগুলোকে আরো সহজ করার জন্য বিভিন্ন ফিচার্স এখানে আছে। AI টুলসও আছে বেশ কিছু। তাছাড়া এর UI এর মাঝে কাস্টমাইজেশনের সুযোগ রয়েছে অনেকটাই। এখন এই এসওসিটা আসলে কেমন, ওই যে আপনি 7050 পেয়েছিলেন ওরকমই। দেখুন এই প্রাইস পয়েন্টে আমরা অফিসিয়ালি কি পাই, মিডিয়াটেকের জি সিরিজের এসওসি গুলো পাবেন, সেগুলো
যেগুলো হতে পারে 100, 200, এগুলোই তো পাওয়া যেত, ওগুলো 4G ছিল। তো ওইটারই একটা 5G ভার্সন হিসেবে আপনি ধরে নিতে পারেন যে আমি পারফরমেন্সের জায়গা অলমোস্ট সিমিলার দেখলেও 5Gটা পেয়ে যাচ্ছি। এখন যেহেতু আস্তে আস্তে বাংলাদেশেও 5Gর দিকে হাঁটতে শুরু করছে, সো হয়তো বা ওইটা আপনার জন্য একটু মানে ফিউচার প্রুফ একটা ব্যাপার হয়ে দাঁড়াবে আর কি। হ্যাঁ, ডে টু ডে লাইফের কাজগুলো সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে, তাতে করে গরমও হয় না ফোনটা। এই ধরনের পাতলা ফোনগুলো খুব দ্রুত মানে হালকা হিট জেনারেট করলেও খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং হাতে ফিল দেয় বেশি আর কি। বাট এইটার ক্ষেত্রে আমরা নর্মাল ইউজেসে ওরকম গরম হতে দেখিনি। আপনি ছবি তোলা বলুন কিংবা হয়তো বা গান টান শুনছেন, ভিডিও দেখছেন, এই সমস্ত কাজ বাজে সে ঠিকভাবে নিজেকে ধরে রাখতে পারছে বা পারফরমেন্স ঠিকভাবে ধরে রাখতে পারছে। অ্যাপ ওপেন ক্লোজ টাইমও যথেষ্ট ফাস্টার। 8GB র্যাম, ম্যানেজমেন্ট একদম টপ নচ লেভেলের না হলেও 8GB র্যাম দিয়ে আপনি মোটামুটি 5-6টা অ্যাপ্লিকেশনকে অ্যাট এ টাইম রান করে সুইচ করতে পারবেন। কিন্তু এতগুলো অ্যাপ একসাথে রান করলে তখন গিয়ে কিছুটা ডিলে লক্ষ্য করা যায় আর কি। আর এই যে স্টোরেজটা UFS 2.2, এখানে আসলে কিছু করার নাই। 3.1 পাইলে তো অনেক ভালো হইতো, সাপোর্টেরও একটা ব্যাপার থাকে। কিন্তু আপনারা মানে খুব রিসেন্টলি বা অলরেডি হয়তো এমন ফোনও দেখছেন যেগুলো 60,000 টাকা, সেখানে UFS 2.2 অফিসিয়াল ডিভাইসই। মানে কি করা যাবে, কিছু করার নাই। স্টোরেজ, র্যাম এগুলোর ঘাটতি চলছে, আপনারা জানেন। আমাদের হয়তো আরও অনেক কিছু দেখা লাগতে পারে। এনিওয়ে, যদি গেমিং করতে চান, হ্যাঁ এটা দিয়ে টুকটাক গেমিং করতে পারবেন। পাবজির ক্ষেত্রে আমরা স্মুথ এক্সট্রিমে প্লে করতে পারছি। শুরু দিকে স্মুথ রেজাল্ট দিলেও অ্যাকশন মোমেন্টে গেলে এটা টুকটাক ল্যাগ দেখায়। আর গ্রাফিক্সটা আমার আশানুরূপ হয়নি, মানে গ্রাফিক্স সেকশনটাতে একটু দুর্বল লাগছে আর কি। তবে প্লেয়াবল রেজাল্ট পাওয়া যায়। ফ্রেম রেট একদম পারফেক্টলি ধরে রাখতে পারে না, কিছুটা ফ্ল্যাকচুয়েট করে। সময়ের সাথে লাইক আধা ঘন্টা 40 মিনিট গেম প্লের পরে ফোনটা হিট জেনারেট করে, সেটা ফিল পাবেন। এমনকি রিয়ার প্যানেলের তুলনায় ডিসপ্লে সাইডটাতেই বরং হিটটা একটু বেশি জেনারেট করে। এই স্মার্টফোনটা দিয়ে আপনারা ফ্রি ফায়ারের স্মুথ রেজাল্টই পাবেন, কিন্তু সেখানেও একই রকমভাবে গ্রাফিক্স সেকশনটাকে আমার কাছে কিছুটা দুর্বলই মনে হয়েছে ম্যাক্স সেটিংসে। এখন পর্যন্ত স্মার্টফোনটি 30,000 টাকায় মোটামুটি একটা স্ট্যান্ডার্ড করার মতো জায়গা পেলেও ক্যামেরা সেকশনে এসে আমি আরেকটু ইমপ্রুভড কিছু লক্ষ্য করছিলাম। এখানে 50 মেগাপিক্সেলের শুটার আমরা দেখছি, যেটাই মূলত কাজের। আর ওটা দুধভাত ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 13 মেগাপিক্সেলের শুটার। স্মার্টফোনটার ছবিতে আমার কাছে যে ইস্যুটা লেগেছে এক্সপোজার কন্ট্রোলে, হেভি হাইলাইট বা একটু হার্শ টাইপের লাইট, খুবই ক্রিটিক্যাল জায়গাগুলো হ্যান্ডেল করতে গিয়ে এটা বেশ ভালো রকমেরই স্ট্রাগল করছে। তবে যদি লাইটিং সিনারিও এর অনুকূলে থাকে একদম, তাহলে সে মোস্ট অফ দ্য টাইমই ইউজেবল আউটপুট দিতে পারছে। ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল ততটা ওয়াইডার না। কালার অ্যাকুরেসির জায়গায় এটা কাইন্ডা ন্যাচারাল টাইপের একটা কালারই দেয়, একদম ওভার স্যাচুরেটেড না, একটু ভাইব্রেন্ট, বাট সেটা দেখতে ভালো লাগে। কিন্তু এই কনসিস্টেন্সি সবসময় একরকম না। লাইটিং সিনারির উপরে এখানেও কিছুটা তারতম্য লক্ষ্য করা যায়, কিছুটা চেঞ্জেস লক্ষ্য করা যায়। আর ছবিগুলোকে একটু জুম করলে আপনি শার্পনেসের কিছুটা ঘাটতি লক্ষ্য করবেন আর কি। লো লাইটের দিকে শার্পনেসটা একটু বেশি লক্ষ্য করা যায়। আমি মেইন ক্যামেরাটা আরেকটু ইমপ্রুভ আশা করছিলাম। ফিউচার আপডেটের মাধ্যমে প্রসেসিং এর দিকে যদি আরেকটু গুরুত্ব দেয়, তাহলে হয়তো কিছুটা হলেও বেটার রেজাল্ট বের করা সম্ভব। নেই কোনো ডেডিকেটেড ডেপথ সেন্সর, বা তিনটা ফোকাল লেন্থে আপনি পোর্ট্রেটে ছবি তুলতে পারবেন। 24, 35, 50, অসাধারণ ব্যাপার। 50-তে গেলে দেখতে হঠাৎ করে ভালো লাগে, সেটাই ফোনের স্ক্রিনেই। বড় করলে আর ডিটেল থাকে না, অনেক সফট মনে হয়। 35, 24 এই দুই জায়গায় শার্পনেস ডিটেল মোটামুটি ভালো আসে আর কি। তারপরও এই ধরনের অপশন দিচ্ছে, এটাও অনেকের জন্য হয়তো বা কাজে লাগার মতো। বাট এই ধরনের অপশন মানে এই যে হাই ফোকাল লেন্থে ছবি তুললে একটু প্রপার লাইটে নেবেন, তাহলে ভালো ছবি পাবেন। হার্শ লাইটে না, আমি বলছি প্রপার লাইটে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা মোটামুটি রেডি টাইপের ছবি দেয়, কিছুটা স্মুথ করে। স্মুথ করতে গেলে দাঁড়িয়ে স্মুথ করে ফেলে এমন না, এখন এআই এর মাধ্যমে মোটামুটি আলাদা করা যায় ব্যাপারগুলোকে। আর স্ক্রিনটা একটু ব্রাইট করার প্রবণতা আছে আর কি। তবে ছবিগুলো দেখতে ভালো লাগে। লো লাইট এরিয়াতে কিছুটা স্ট্রাগল করে এবং তখন গিয়ে একটু সফট মনে হয়, বাট আউটডোরের ছবিগুলো মোস্টলি ভালোই আসে। মানে আমরা এই কম্পেয়ারগুলো করবো কিন্তু আসলে অফিসিয়াল ফোনের এই 30,000 টাকা বা ব্র্যাকেটের আশেপাশে যেগুলো রয়েছে অফিসিয়াল, সেগুলোর সাথে তাদের সাথে কম্পিটিশনে ওকে আছে। আর এটা দিয়ে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 2K 30 FPS এ, বাট 2K 30 FPS এর ক্ষেত্রে আপনারা কোনো স্টেবিলিটি পাবেন না। এমনকি 1080p 60 FPS এ রেকর্ড করলেও স্টেবিলিটি পাবেন না, বাট 1080p 30 FPS এ স্টেবিলিটি পাবেন। তখন স্টেবিলিটি আবার ভালো লাগবে, বাট স্মুথনেস, রেজুলেশন হারাতে হচ্ছে। এখন মানে এগুলো আর কি আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। ওর যে এসওসি সেটারও কিছু লিমিটেশনস রয়েছে। ভিডিও কোয়ালিটি বিলো অ্যাভারেজ আমি বলতে পারি এই প্রাইস পয়েন্টে। ক্যামেরাতে সত্যি বলতে স্মার্টফোনটাতে ইমপ্রুভমেন্টের জায়গা আছে। ব্যাটারিতে 6500 mAh রয়েছে, বাট ফোনটা কত স্লিম দেখুন। আর এটার বক্সে আপনারা 45 ওয়াটের চার্জিং সিস্টেম পেয়ে যাবেন। মূলত এর মাঝে সিলিকন কার্বনের ব্যাটারি ওরা ব্যবহার করছে। বাইপাস চার্জিং টেকনোলজিও সাপোর্ট নেয়, রিভার্স চার্জিং টেকনোলজিও সাপোর্ট নেয়। এখন এই যে 6500 mAh অ্যান্ড 45 ওয়াট এই কম্বোটাকে স্ট্যান্ডার্ড ধরা যায় যখন কিনা আমরা 30,000 টাকা প্রাইস ব্র্যাকেটে কিনি। ব্যাকআপ ভালো, একদিন টাইম আপনি ইজিলি চালাতে পারবেন, একদিন প্লাস টাইমও চালাতে পারবেন যদি একেবারে হেভি ইউজার না হন। স্টেরিও স্পিকার আছে, মোটামুটি ব্যালেন্স টাইপের সাউন্ড দেয়। একেবারে ব্যালেন্স না, এটা একটু বেশি, বাট সাউন্ডের জাস্ট একটু ডেপথটা আর একটু বেশি হলে এটার মানে সবকিছু মিলে ঠিক হতো। যদিও বা এটা জেবিএল টিউনড, ক্লারিটি ভালো, ডিসটরশন নেই, কিন্তু আমি আর একটু ডেপথ পেলে ভালো। যদিও এটা সম্ভব না, আসলে অনেক পাতলা ফোন। নেটওয়ার্ক রিসিপশনে কোনো ধরনের গন্ডগোল নেই, বোথ কানেকশনে সেগুলো ঠিকঠাক কাজ করছে।
আর কি বাকি থাকলো, আইআর ব্লাস্টার সেন্সর আছে যেটা অনেকের ক্ষেত্রেই কাজে লাগবে। আর ওই সময় যারা বোঝেন না যে দুইটা ক্যামেরার মধ্যে একটা দুধ ভাত কি, এটা মূলত লাইট সেন্সর। হ্যাঁ, ওটা ক্যামেরা না, ওটা লাইট সেন্স করে। তো এই ছিল ইনফিনিক্সের নতুন ডিভাইস ইনফিনিক্স নোট এজ। নোট এজের ডিজাইনটা সাবজেক্টিভ, যেহেতু ওটার দিকে আমি না যাই। ডিসপ্লেটা সত্যি ভালো। এটার প্রসেসর যেটা রয়েছে এটা এই প্রাইস পয়েন্টে স্ট্যান্ডার্ড, 5Gর কারণে হয়তো বা কারো থেকে এগিয়ে থাকবে। এই স্মার্টফোনটার ব্যাটারি ভালো। এই স্মার্টফোনটা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, সেই জায়গাটাও ঠিকঠাক আছে। ও হ্যাঁ, হ্যাপটিক ফিডব্যাক মোটামুটি ওকে, একেবারে ওই লেভেলের না, মানে আর একটু হার্ড হইতে পারতো এটা। আর যে জায়গাগুলোতে কমতি রয়েছে, UFS 2.2 স্টোরেজ টাইপটা একটু দুর্বল মনে হবে আপনাদের কাছে। এটার ক্যামেরা সেকশনে ইমপ্রুভমেন্টের জায়গা ছিল এই। আর পার্সোনালি আমার জন্য ডিজাইনটা আর একটু ডিফারেন্ট করা যেত হয়তো বা। আপনাদের কাছে কোন বিষয়টা ভালো লাগলো, কোনটা কমতি মনে হলো কমেন্ট করে জানাবেন। কে অলরেডি কিনে ব্যবহার করছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে কিন্তু স্যামজনের নতুন ভিডিওতে।